আমাদের মনের কাহিনী চ্যানেলটির সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কি ব্যাপার, এভাবে হাসছেন কেন? যখন আপনি পাগলের মতো নাচছিলেন। মানে কি? আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা, আপনারা কিছু করছিলেন বুঝি? আজ্ঞে হ্যাঁ। ভাবি, আমি বলছি। সেট আপ রিত। ভাবি, আমাদের নীল এতদিন সবাইকে লাথি দিয়ে পানিশ করেছে, বাট আজ প্রথম পুলিশ প্ল্যানই ইউজ করছে। এই, তুই চুপ করবি? কি প্ল্যান? ভাবি, নীলয় 5-এর বাথরুমে ক্যামেরা লাগাইছিল। ফার্স্ট টাইম হয়তো কোনো ছেলে এইভাবে ব্ল্যাকমেলের শিকার হয়েছে। কি? ছি ছি ছি, করো না। তুমি তো বলছো ওকে টাচ করা যাবে না, শো করি না টাচ। তাই বলে এভাবে? ইয়াক! আর এটাতেই কাজ হয়ে গেল? না, আর একটু পরিশ্রম করা লাগছে। ওর কানাডা পাসপোর্টটা আটকিয়ে দিচ্ছি। পরিশ্রম না তো চাই। ভাবি, ওর কথা একদম বিশ্বাস করবেন না। আমি সব ঠিক করে দিচ্ছি। আমার বাবার থ্রু। তো কি হয়েছে? আমি তো আঙ্কেলের সাথে কথা বলছি নাকি? আচ্ছা নিলয়, তাহলে চল। এখানে দাঁড়িয়ে থেকে গেলাম। ভাবিকে তো সুস্থই মনে হচ্ছে। তুই যা। আমি যাব মানে? তুই যাবি না? না, বউ রেখে যেতে মন চায় না। বউয়ের সাথে রোমাঞ্চ করবো। তুই ফট। কি বলো চান? নিলয়ের কথা শুনে তো নিশ্চয়ই চোখ বেরিয়ে আসতে চাইছে, আর ওর তাকানোর ভঙ্গি দেখে রীতিমতো গলা শুকিয়ে যাচ্ছে। রেদওয়ান বাঁকা হাসি দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। তারপর ব্যালকনি টপকে একদম নিচে। নিশা এতক্ষণ রেদওয়ানের যাওয়ার দিকে তাকিয়েছিল। নিলয়ের হালকা কাশির শব্দে সামনে তাকালো। নিলয় শয়তানি হাসি ঝুলিয়ে এগিয়ে আসছে, আর নিশি ঠায় দাঁড়িয়ে আছে। সে খুব ভালো করে জানে এখন সে যেখানে পালাক না কেন নিলয় তাকে ধরবেই। সো শুধু শুধু এনার্জি ওয়েস্ট করে নায়িকাদের মতো পিছিয়ে যাওয়ার মানে হয় না। তাছাড়া নিশির পিছনে দেয়ালও নেই, যা আছে তাহলে বিছানা। ওটা আরও বেশি রিস্কি বলে মনে হচ্ছে নিশির। চুপচাপ দাঁড়িয়ে কাঁপাকাঁপি করছে, ভয়টাকে কন্ট্রোল করতে পারছে না বেচারি। নিলয় নিশির ঠিক সামনে এসে দাঁড়ালো। নিশির দিকে এক পলক তাকিয়ে এই শার্টের বোতামে হাত দিল। নিশির এবার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। নিলয় ওর সাথে অ্যাকচুয়ালি কী করতে চাইছে ঠিক বুঝে উঠতে পারছে না নিশি। নিলয় শার্টের বোতাম খুলতে শুরু করে দিয়েছে। নিশি আর পেরে উঠল না, চোখ দুটো খিসে বন্ধ করে নিল। কথা বলার ন্যূনতম শক্তি তার নেই। হার্টের স্পন্দনগুলো যেন আস্তে বিপক্ষে কথা বলছে। বেশ কিছুক্ষণ পরও নিলয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ পিট পিট করে তাকালো নিশি। এ কি? নিলয় ওর থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে। নিলয়ের হাসিতে নিশির লজ্জা পেয়ে গেল। নিলয় আবার এগিয়ে এসে নিশির কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলতে লাগলো, জানে মন, কি ভেবেছিলে বাসটা এখনই করে নেব? নিশির এবার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। নিলয়ের মুখে কি কিছু আটকায় না নাকি? এত লজ্জা পেও না প্লিজ। খেলতে ইচ্ছে করে তো, আই কান্ট কন্ট্রোল। ছি! বলেই নিশি ঘুরে ব্যালকনির দিকে পা বাড়ালো। নিলয়ের সামনে আর দাঁড়িয়ে থাকা এই মুহূর্তে তার পক্ষে সম্ভব নয়, কিন্তু শেষ রক্ষার হলো না। হাত ধরে হ্যাসকাটান দিয়ে নিশুকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল নিলয়। নিলয়ের ভারী নিঃশ্বাস এসে পড়ছে নিশির ঘাড়ে। প্রতিটি নিঃশ্বাসে কেঁপে কেঁপে উঠছে নিশি। নিশু, চলো না বিয়ে করে ফেলি। পাগল হয়ে যাচ্ছি আমি। নিলয়ের জড়ানো কথায় কেঁপে উঠল নিশি। নিলয় যেন গম্ভীর নেশায় আসক্ত। হঠাৎই নিশিকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো নিলয়। এতে নিশি বেশ অবাক হলো। ও ভেবেছিল হয়তো নিলয়। নিশু, যাও নীল শাড়িটা পরে আসো। আমি আজ নিচে তোমাকে সাজাবো। আজকে তোমায় নিয়ে চাঁদ দেখবো, চন্দ্রবিলাসে মেতে উঠবো। চাঁদও আজ চলবে দেখবে। এখন এত রাতে শাড়ি পরার কি দরকার? চাঁদ তো এমনিও দেখা যায়। আমি যা বলছি তাই হবে। যাও শাড়ি পরে আসো। আচ্ছা, তুমি শাড়ি পরতে পারো? হ্যাঁ, পারি। কথাটা শুনে এই মুখটা কালো হলো নিলয়ের। সে ভেবেছিল নিশি বলবে সে শাড়ি পরতে পারে না, আর নিলয় নিজে হাতে পরম যত্নে হালকা পাতলা রোমাঞ্চের সাথে নিশির গায়ে শাড়ি জড়িয়ে দেবে। কিন্তু নিশি তার আশায় জল ঢেলে দিয়ে কত সহজে হ্যাঁ বলে দিল। নিলয়ের এই মুহূর্তে ওই ব্যক্তির মাথায় 10 বালতি পানি ঢালতে ইচ্ছে করছে,
যে নিশিকে শাড়ি পরানো শিখিয়েছে। শাড়িটা না পরলে হয় না? না পড়লে হয়, তোমাকে পড়তে হবে না। সত্যি? আমি পরিয়ে দেবো। হোয়াট, আর ইউ ম্যাড? আমি শাড়ি পরতে পারি, সো আপনাকে লাগবে না। না, আমি যা বলছি তাই হবে। বলেই নিশির দিকে এগিয়ে গেল। নিলয়কে এগিয়ে আসতে দেখে নিশির শাড়ি হাতে এক দৌড়ে ওয়াশরুমে। উফ, বাঁচা গেল। নদীর পাড়ে গাড়ির ডেকের ওপর শুয়ে আছে নিলয়, আর তার বুকে মাথা রেখে যে মেয়েটি চোখে বিস্ময় নিয়ে আকাশের দিকে তাকিয়েছে সে নিশি। আজ নিশিকে অপরূপ সুন্দর লাগছে। নিলয় আজ নিজে হাতে সাজিয়েছে তাকে। খোপায় বকুলের মালা, হাতে নীল চুড়ি, চোখে গাঢ় কাজল। আর চাঁদও যেন নিশির সাথে পাল্লা দিয়ে সেজেছে। কি অপরূপ আলো ছড়াচ্ছে চারিদিকে। নিশি অবাক দৃষ্টিতে তাকিয়েছে চাঁদের দিকে, আর একজোড়া চোখ তার থেকেও মুগ্ধ চোখে শুধু তাকিয়েই দেখছে। চাঁদের আলোয় মেয়েটির মায়াভরা মুখ আরও মায়াবী হয়ে উঠেছে। নিজের বুকটা কেটে তার মাঝে খুব গোপনে যদি মেয়েটাকে লুকিয়ে রাখতে পারত নিলয়, তাহলে বড্ড শান্তি পেত। কথায় আছে না, ভালোবাসা যত গাঢ় হয় হারানোর ভয়ও ততটাই প্রখর হয়। হঠাৎ করেই নিশিকে আরও কাছে টেনে নিল নিলয়। নিশি কিছু বুঝে ওঠার আগেই ঠোঁট জোড়া অন্য কারো দখলে চলে গেল। আজ নিশি বাধা দেওয়ার চেষ্টা করেনি। এমন একটা পরিবেশে হয়তো প্রিয়জনের ছোটোখাটো আবদারগুলো মাথা পেতে মেনে নেওয়া যায়। ভোর 4টার দিকে ঘরে ফিরেছে নিশি। ঘুমোতে ঘুমোতে 5টা, তাই ঘুম ভাঙতেও বেশ বেলা হয়ে গেল। হয়তো নিলয় এখনও ঘুমোচ্ছে, নয়তো ফোনের গুড মর্নিং মহারানী মেসেজটায় নিশির সকালের মিষ্টি হাসির কারণ হতো। হঠাৎ ড্রয়িং রুম থেকে কারো কণ্ঠ ভেসে আসায় উঠে দাঁড়ালো নিশি। বাবা কি কারোর সাথে গল্প করছে? কিন্তু কে লোকটা? নিশিকে দরজায় দাঁড়াতে দেখেই তারিকুল রহমান বলে উঠলেন, ওই তো আমার মেয়ে, একদম খাঁটি সোনা। মাশাআল্লাহ, খুব লক্ষ্মী। আপনি কোনো চিন্তা করবেন না, একদম নিশ্চিন্তে থাকুন। নিশি ওনাদের কথাবার্তায় বেশ অবাক হলো। এই লোকটাকে কখনো দেখেছে বলে মনে হয় না। আর কিসের চিন্তার কথা বলছে উনি? বাবা, উনি কে? ও, তোকে তো বলাই হয়নি, উনি ইসহাক সাহেব। তোর জন্য রাজকুমার খোঁজার দায়িত্ব ওনার। হোয়াট? বাবা প্লিজ এসব পাগলামো বন্ধ করো। তোমার কথায় ফাহিমকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, আর দেখো আজ এভাবে অপমানিত হতে হলো। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি করতে চাচ্ছ? না রে মা, আমি তো শুধু ফাহিমকে দেখাতে চাই আমার মেয়েও কম না। জাস্ট স্টপ বাবা। আর একটা বার যদি বিয়ে নিয়ে কথা হয় তো আমি বাসা ছেড়েই চলে যাব। তুমি আমার জেদ জানো বাবা, সো প্লিজ। কথাটা বলেই রুমে দরজা দিল নিশি। এদিকে তারিকুল রহমানের মুখটা ছোট হয়ে গেল। তিনি ভেবেছিলেন মেয়ের জন্য রাজপুত্র এনে ফাহিনের মতো জোকারকে যোগ্য জবাব দেবে, কিন্তু তার আশায় নিশি এক বালতি না একেবারে এক টাঙ্কি পানি ঢেলে দিল। মেয়ের জেদ সম্পর্কে তিনি সচেতন, তাই ঘটককে শুকনো হাসিটুকু দিয়েই বিদায় দিতে বাধ্য হলেন। নিশি রুমে পায়চারি করছে, মেজাজ তার চরম খারাপ হচ্ছে। যত সব ঝামেলা তার মাথায় এসে পড়তে হবে নাকি। নিলয়কে ক্রমাগত কল করছে নিশি, কিন্তু নিলয়ের পাত্তা পাওয়া যাচ্ছে না বললেই চলে। 3বার রিং হওয়ার পর অপর পাশ থেকে নিলয়ের ঘুম জড়ানো কণ্ঠ ভেসে আসে। হ্যালো জান পাখি। জান পাখি মাই ফুট। কয়বার ফোন দিচ্ছি? ফোন ধরতে কি হাত খসে পড়ে যায় নাকি? যত সব। কি হলো সোনা, সাত সকালে এভাবে ঝঙ্কার তুলে কথা বলছো কেন? সকাল সকাল? এখন সকাল? দুপুর 1টায় সকাল। ফাজলামো পাইছেন? আচ্ছা আচ্ছা, কুল। এবার তো বলো হয়েছেটা কি? এভাবে চেঁচাচ্ছ কেন? সুখে আনন্দে আত্মহারা হয়ে চেঁচাচ্ছি। মানে সিম্পল, পরশু আমার বিয়ে। আপনার সপরিবার নিয়ে উপস্থিত থাকলে ধন্য হব। হোয়াট, ইউ আর জোকিং রাইট? আপনার কি মনে হয় আপনার সাথে জোকস মারার জন্য আমি ফোনের টাকা খরচ করছি? আজাইরা। বলেই ফোনটা কেটে দিল। এদিকে নিলয় তো পাগল প্রায়। পরশু নিশির বিয়ে, আর নিলয় বিছানায় শর্টস পরে ঘুমাচ্ছে। নিলয় এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে।
ডাইনিংয়ে নিলয়ের মা, বাবা, নীরা আর নীরার হাজব্যান্ড লাঞ্চ করছিল। উস্কো খুস্কো চুল, লাল চোখ, গায়ে টি শার্ট আর 3/4 প্যান্ট, আর হাতে ঘড়ির চাবি নিয়ে নিলয়কে দৌড়ে যেতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। যে ছেলে বাড়ি থেকে 1 মিনিটের জন্য বের হলেও ফর্মাল গেটআপে বের হয়, সে কিনা এই অবস্থায়। পাগল হয়ে গেল নাকি ছেলেটা? নিশি বিছানায় বসে পা দোলাচ্ছে। রাগের মাথায় কি থেকে যে কি বলে ফেলেছে আল্লাহ জানে। তবে নিশির এই নিয়ে কোনো আফসোস হচ্ছে না, বরং বেশ ভালো লাগছে। নিলয়কে এত টেনশনের মধ্যে শান্তিতে ঘুমাতে দেওয়া যেতে পারে না। নিশি বিছানা থেকে উঠে আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। আচ্ছা, নিলয়ের দেওয়া একটা শাড়ি পরলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। লাল রঙের শাড়িটা নিয়ে ওয়াশরুমে যেতে নিয়েও গেল না। ওয়াশরুমে শাড়ি পরতে গিয়ে বেশ প্রবলেম ফেস করতে হয়, তার চেয়ে বরং এখানেই চেঞ্জ করে নেওয়া যেতে পারে। মাত্রই শাড়িটা হাতে নেবে, বাকি সব পরা শেষ। ঠিক তখনই কেউ একজন এক ঝটকায় উল্টো ঘুরিয়ে নিয়ে চেঁচিয়ে উঠল, হোয়াট দ্য হেল নিশু, বিয়ে মানে কি? ফাজলা। নিশির দিকে তাকিয়েই নিলয়ের কথা মাঝপথে আটকে গেল। মুখটা অটোমেটিক হাওয়া হয়ে গেল। নিলয় নিশিকে ঝটপট ছেড়ে দিয়ে উল্টো ঘুরে গেল। ওর মাথাটা যেন পুরো ফাঁকা হয়ে গেছে। কি দেখলো সে? যে মেয়েকে এমনি দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায়, তাকে এই অবস্থায়? উফ! নিলয়ের হাত পা কাঁপছে। দাঁড়িয়ে থাকার মতো শক্তিটাও খুঁজে পাচ্ছে না সে। বেডে বসে মাথা নিচু করে চুল ধরে টানছে নিলয়। কি মারাত্মক দৃশ্য! সাদা শরীরে লাল টুকটুকে ব্লাউজ আর পেটিকোটেও যে কাউকে এতটা মারাত্মক সুন্দর লাগতে পারে নিলয়ের জানা ছিল না। নিশির ধবধবে সাদা উন্মুক্ত পেট যেন নিলয়কে পাগল করে দিচ্ছে। নিশি ঘটনার আকস্মিকতায় একদম বোকা বনে গেছে। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও নিলয়কে এমন অবস্থায় দেখে ও নড়ে চড়ে উঠল। নিলয়ের মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। দেখে বড্ড অসুস্থ বলে মনে হচ্ছে। নিশি দৌড়ে বিছানার কাছে গিয়ে নিলয়ের গালে হালকা হাত রেখে বলে উঠল, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? কি হলো? কিছু বলছেন না কেন? প্লিজ বলুন, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আর আপনি এভাবে এখানে? নিশু প্লিজ নিজেকে ঢাকো, আই কান্ট। নিশির এতক্ষণে মনে পড়ল যে ও কী পরে আছে। দ্রুত ওয়াশরুমে গিয়ে শাড়ি পরে ফিরে এলো। নিশিকে দেখে নিলয় চমকে উঠল। মেয়েটা সবসময় ওকে পাগল করার জন্য তৈরি থাকে নাকি? নিলয় চট করে উঠে পড়ল। এখানে দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব নয়। পাগল হয়ে যাচ্ছে সে। নিশি ওর সামনে দাঁড়াতেই নিলয় চোখ সরিয়ে নিল। ব্যাপারটাই নিশি অবাকই হলো। নিলয় তাকে ইগনোর করছে। কি ব্যাপার? ওদিকে তাকিয়ে আছেন কেন? আমি এখানে, এদিকে তাকান। মেরে ফেলতে চাও মাই? কি সব আজে বাজে কথা বলছেন আপনি? আর আপনার হাত কাঁপছে কেন? এত ঠান্ডায় আপনি ঘামছেনই বা কেন? শরীর খারাপ লাগছে? ভালোবাসি নিশু, খুব বেশি ভালোবাসি। নিশি নিলয়ের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। কি বলছে নিলয়? এতক্ষণে নিশি নিলয়কে খেয়াল করলো। অগোছালো চুল, ব্ল্যাক টি শার্ট, তার সাথে অ্যাশ কালারের 3/4 প্যান্ট। সব কিছু মিলিয়ে একটা পাগল পাগল ভাব চোখে মুখে। আর নিলয়ের এই পাগল পাগল লুকটাই যে অন্য একজনকে পাগল করার জন্য যথেষ্ট। ফর্সা শরীরে ব্ল্যাক টি শার্টটা কি সুন্দর মানিয়েছে। সিল্ক চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। নিশি যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে। নিলয় আগের মতোই অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নিশি হঠাৎই নিলয়ের সামনে গিয়ে দাঁড়ালো। নিশিকে দেখে নিলয় ঘুরে যেতে নিলেই নিশি নিলয়ের টি শার্টের কলার চেপে ধরল। নিলয় অবাক চোখে নিশিকে দেখছে। দুজনের হার্টই খুবই ফাস্ট বিট করছে। নিশি ধীরে ধীরে কলার ছেড়ে দিয়ে নিলয়ের গলা জড়িয়ে ধরল। পা দুটো একটু আগলা করে উঁচু হয়ে দাঁড়াতেই কোমরে হাত দিয়ে নিশিকে আগলে ধরে দাঁড়ালো নিলয়। নিলয় নিশির চোখের ভাষা বুঝে গেছে। তার চোখ দুটোতে নিলয়কে কাছে পাওয়ার আকুতি স্পষ্ট। নিশিকে আরও কাছে টেনে নিয়ে যেই না নিশির ঠোঁটগুলোকে ছুঁয়ে দেবে, ঠিক তখনই দরজায় ঠুকা পড়ল। নিশির বাবা দরজার ওপাশে দাঁড়িয়ে ননস্টপ ডেকেই চলেছে। নিলয়ের এবার প্রচুর রাগ লাগছে। নিলয়ের ইচ্ছা করছে তার হবু শ্বশুর নামক এই পদার্থকে ম্যানহোলের পানিতে চোবাতে। নিশি করুণ চোখে একবার নিলয়ের দিকে, একবার দরজার দিকে তাকাচ্ছে।
নিলয় আর কিছু না বলে নিশিকে ছেড়ে দিয়ে ব্যালকনি দিয়ে নিচে নেমে গেল, আর নিশিও পা বাড়ালো দরজার দিকে। বাবা, আমি বিয়ে করব। নিলয়ের মুখে কথাটা শুনেই স্তব্ধ হয়ে গেলেন আরিফ চৌধুরী। তাকে দেখে মনে হচ্ছে কেউ তাকে জোর করে করলার রস খাইয়ে দিয়েছেন, যা এখন কিছুতেই হজম হচ্ছে না। নিলয়ের মাও বেশ অবাক হলেন। যে ছেলেকে 2 বছর যাবৎ বিয়ের কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছে, সে আজ নিজে এসে বিয়ে করতে চাইছে। ব্যাপারটা যথেষ্ট সন্দেহজনক। নিলয়ের মায়ের চিন্তায় বাধা হয়ে দাঁড়ালো নীরার চিৎকার। হোয়াট? ভাইয়া তুই বিয়ে করবি? হোয়াট নিরু? বিয়ে করবি মানে কি? ভাইয়ার বিয়ের বয়স হয়েছে, তো বিয়ে করবে, এটাই স্বাভাবিক। তুমি চেঁচাচ্ছ কেন? বসো তো। বিয়ে করবে মানে কি? বিয়ে করবো মানে বিয়ে করবো, জাস্ট সিম্পল। এখানে তো মানে আসার কারণ কি বাবা? হঠাৎ বিয়ে করতে ইচ্ছে করলো কেন তোর? উফ মা, এত প্রশ্ন করছো কেন? তোমরা যখন বিয়ের কথা বলতে আমি কোনো প্রশ্ন করেছি, তাহলে এখন কেন? প্রশ্নের যথেষ্ট কারণ আছে। 3/4 প্যান্ট আর টি শার্ট, এলোমেলো চুল, এভাবে পাগল পাগল ভাব নিয়ে হঠাৎ আমি বিয়ে করব বাবা বললে অবশ্যই প্রশ্ন আসে। আমি বিয়ে করবো বলার জন্য কি আমাকে ফর্মাল গেটাপে আসতে হবে নাকি? ওকে, তাহলে আমি চেঞ্জ করে আসি। আচ্ছা বাপ বেটায় চুপ কর। বিয়ে করবি খুব ভালো কথা, আমি পাত্রে দেখছি। এবার খুশি? না, খুশি না। কেন? আবার কি হলো? আমি নিশিকে বিয়ে করব, এবং এই সপ্তাহে করব। কিভাবে আমি জানি না, কিন্তু বিয়ে আমি করবই। নিলয়ের কথাটা শুনে আরেক দফায় অবাক হলো সবাই। নীরা আবারও চিৎকার করে উঠল, নিশি মানে? কোন নিশি? আমার বেস্টু? হ্যাঁ, তোর বেষ্টি। নীরার খুশি দেখে কে? সে তো রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছে। নিলয়ের বাবা মা কি বলবে ঠিক বুঝতে পারছে না, তবে তারাও যে বেশ খুশি তা তাদের চোখে মুখে স্পষ্ট। সিদ্ধান্ত নেওয়া হলো কাল সকালে নিশির বাবার সাথে কথা বলবেন আরিফ চৌধুরী। নিলয় কোনো রকম রিস্ক নিতে চায় না। তাছাড়া আরিফ চৌধুরীও নিশিকে বেশ পছন্দই করে। রাত 1:25। নিশি বিছানায় এপাশ ওপাশ করছে। তার কিছুতেই ঘুম আসছে না। তার প্রধান কারণ হলো নিলয়। নিশির কেন জানি নিলয়কে খুব দেখতে ইচ্ছে করছে। শুধু দেখতে নয়, শুয়ে দেখতে ইচ্ছে করছে। কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে উঠে বসলো নিশি। ফোনটা হাতে নিয়েই নিলয়কে কল করলো। নিশি ভেবেছিল নিলয় হয়তো ঘুমে বিভোর, ফোনটা রিসিভ হবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে নিলয় ফোন রিসিভ করলো। হ্যালো নিশু। ঘুমাননি? ঘুমটা কেড়ে নিয়ে আবার জিজ্ঞাসা করছো ঘুমিয়েছে কিনা? আমি আপনার ঘুম কেড়ে নিতে যাব কেন? আপনি ঘুমোন না, আমি মানা করেছি নাকি? কি করে ঘুমাই? আমার নিশু পাখির ঘুম চেয়ে উধা হয়ে গেছে। তো নিশু পাখি, এত রাতে যখন ঘুম নেই, আমাকে মিস করছিলে বুঝি? আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে। তাই? খুব করে ইচ্ছে করছে আপনাকে ছুঁয়ে দিতে। ইস নিশু পাখি, প্লিজ এভাবে বলো না, কন্ট্রোল হয় না বেবি। ফাজলামো করবেন না তো, আমি সিরিয়াস। আচ্ছা, তাহলে ছাদে চলে এসো। কাদের ছাদে? আমার হবু শ্বশুরবাড়ির ছাদে। মানে হোয়াট? তার মানে আপনি আমাদের ছাদে? ইয়েস বেবি, কাম। উফ, আপনি আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলেন। এত ভয় আপনার? নিলয় কাছে আসতেই নিশির কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আজ যেন একটু বেশি লজ্জা পাচ্ছে সে। এই কাঁপছে কেন? কিছুই তো করিনি এখনো, এতে এত কাঁপাকাঁপি? তাহলে তো বাসাটাতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। নিলয়ের এসব লাগাম ছাড়া কথাবার্তা যেন দিন দিন বেড়েই চলেছে। দেখুন, ছাড়ুন প্লিজ। আরে তুমি তো বললে যে আমাকে ছুঁয়ে দেখতে চাও, নয়তো ইউ নো না, আমি অতি ভদ্র ছেলে। আমি অলওয়েজ মেয়েদের থেকে দুহাত দূরে। বলে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল নিলয়। এতক্ষণে নিশি যেন বুক ভরে শ্বাস নিল। আপনি আর ভদ্র কখনো নয়। সবার সামনে ভদ্র সাজার ড্রামা করেন আপনি, তা আমি বেশ বুঝতে পেরেছি। আমার সামনে আসলেই তো লুচ্চামো শুরু করে দেন। কি তুমি এটা বলতে পারলে? তোমাকে প্রপোজ করার পর কে
কে ফার্স্ট কিস করেছিল? হুম। তাছাড়া সবার সামনে ভদ্র থাকলেও সুন্দরী মেয়েদের সামনে ভদ্র থাকা যায় বলো? চোখ টিপে নিশির একদম কাছে গিয়ে দাঁড়িয়ে, আপনি এমন? ছি, তার মানে সব মেয়েদের সাথেই আপনি এমন করেন? না, শুধু সুন্দরী মেয়েদের সাথে। আর আমার কাছে সুন্দরী মেয়ে হলো আমার মা আর তুমি। এর মধ্যে একজনকে আমি শ্রদ্ধার চেয়েও দেখি, অন্যজনকে ভালোবাসার। এর মধ্যে একজনকে আমি শ্রদ্ধার চোখে দেখি, অন্যজনকে ভালোবাসার। প্লিজ ছাড়ুন, আর দূরে গিয়ে দাঁড়ান প্লিজ। হোয়ার আর ইউ স্টেমারিং? দূরে দাঁড়ান, আমি নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। নিলয় মুচকি হাসি দিয়ে নিশিকে ছেড়ে দিয়ে একটু পিছিয়ে দাঁড়ালো। ঠোঁটে এক টুকরো নটি স্মাইল ঝুলিয়ে এক দৃষ্টিতে নিশিকে অবজার্ভ করছে সে। নিলয়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিশির লজ্জায় কুকড়ে গেল। বারবার শাড়ির আঁচল ঠিক করতে লাগলো। নিশির হাবভাব দেখে নিলয়ের এবার প্রচুর হাসি পাচ্ছে। তবু নিজেকে সামলে নিয়ে নিশিকে আরেকটু লজ্জায় ফেলতে বলে উঠল, নিশু, ইউ আর লুকিং সো হার্ড। নিশির তো এবার যায় অবস্থা। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে তার। নিলয়ের এই দৃষ্টি সহ্য করার ক্ষমতা আর নেই নিশির। তাই শেষমেশ নিলয়ের বুকে আশ্রয় নিল সে। এদিকে নিলয় শরীর কাঁপিয়ে হাসছে। হঠাৎ পেছন থেকে আলো এসে পড়ায় পিছনে ফিরে তাকালো। হে গাইস, রোম্যান্স কেমন চলে? নিশি আবারও লজ্জায় পড়ে গেল। পাশের বিল্ডিংয়ের ছাদে নিলয়ের বন্ধুরা দাঁড়িয়ে আছে। নিশি এখন বুঝতে পারছে নিলয়ের ছাদে আসার রহস্য। ওই শালা, তোরা এখানে কি করিস? রোমান্সের 12টা বাজিয়ে বলছিস কেমন চলে? আরে বন্ধু, কিছু বাকি রাখো, বিয়ের পর কি করবি তাহলে? নিশি এবার ছুটে পালালো। এরা যে সবাই খাপ ছাড়া স্বভাবের তা তার বোঝা হয়ে গেছে। সকাল 6টা বাজে। তুমুল গতিতে কলিং বেল বেজে চলেছে। নিশির বাবা ব্যাপারটায় চরম বিরক্ত। শীতের সকালে ওম ভেঙে দরজা খুলতে যাওয়ার মতো বোকামি তিনি কিছুতে করতে চাচ্ছেন না। কিন্তু দরজার ওপাশের ইডিয়েটটাকে কান মলে দেওয়ার তীব্র ইচ্ছাটাকে কেউ দমন করতে পারছেন না। অবশেষে তীব্র ইচ্ছের বশবর্তী হয়ে তাকে বিছানা ছাড়তে হলো। চোখ মুখ শক্ত করে দরজা খুলে দিলেন। উদ্দেশ্য দরজার ওপাশের মানুষটিকে এক দফা ঝেড়ে দেয়া। কিন্তু দরজাটা খুলেই বোকা বনে গেল। প্রায় 20-30 জন মানুষ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আর সবার মুখেই সুখী সুখী ভাব, আর হাতে গিফট আর মিষ্টির বাক্স। সবচেয়ে অবাক হলেন আরিফ সাহেবকে দেখে। ওনার ভাবনায় সেদ ঘটিয়ে আরিফ সাহেব বলে উঠলেন, ভিতরে ঢুকতে দেবেন না মিস্টার? আরিফ সাহেবের কথায় উনি দরজা থেকে সরে দাঁড়ালেন। জি, ঢুকতে অবশ্যই দিব, কিন্তু এতগুলো মানুষকে বসতে দেওয়ার মতো আসবাব হতে কিনা তাই ভাবছিলাম। নো টেনশন, উই উইল ম্যানেজ। বাসার ঘর ভর্তি মানুষ যে যেখানে পেরেছে বসে গেছে। নিশির বাবা একটি চেয়ারে গুটিসুটি হয়ে চোখে বিরাট প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে বসে আছে। জি, কিছু না মনে করলে বলবেন প্লিজ, এসবের মানে কি আমি ঠিক বুঝতে পারছি না। কিছু মনে করব কেন? বলবো বলেই তো এসেছি, আজ আপনার মেয়ের বিয়ে। হোয়াট? নিশির বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বলে কি, তার মেয়ের বিয়ে, অথচ সে জানে না? আর পাত্রই বা কে? নিশির বাবা গম্ভীর মুখে বলে উঠলেন, মানে কি, আমার মেয়ের বিয়ে অথচ আমি জানি না? হ্যাঁ, জানেন না, কিন্তু এখন জানলেন। শুনলাম মেয়ের জন্য পাত্র খুঁজছেন। ছেলে আমাদের 1 নাম্বার। এই বিয়ের সম্বন্ধের জন্য 2 মিনিটও লেট করা যায় না। তাই সকাল সকাল পুরো পল্টন নিয়েই চলে আসলাম। খুব ভালো কথা। যদি 2 মিনিটও ওয়েট না করা চাই তাহলে ওয়েট করা উচিত নয়, অনুচিত কাজ করা আরও বেশি অনুচিত। সেই হিসাবে আরিফ সাহেব খুব ভালো কাজ করেছেন। তারিকুল রহমানের নিজেরও খুশিতে গদগদ হওয়া উচিত। তার মেয়ের জন্য কেউ বাড়ি বয়ে পুরো পল্টন নিয়ে হাজির হয়েছে, কিন্তু তিনি খুবই বিমর্ষ হয়ে বসে আছেন। তার বিমর্ষতার প্রধান কারণ হলো নিশি। সে দৃঢ় কণ্ঠে বলে দিয়েছে দ্বিতীয়বার বিয়ের কথা উঠলে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে। ব্যাপারটা তাকে বড্ড ভাবাচ্ছে। একমাত্র মেয়ে, বিয়ের ভয়ে পালিয়ে গেছে, ব্যাপারটা বড্ড বাজে শোনায়। তাছাড়া এই রিস্কটাও তিনি নিতে চাচ্ছেন না। আবার আরিফ চৌধুরীর কথা মতো 1 নম্বর ছেলেটাকে হাতছাড়াও করতে চাইছেন না। সরি আরিফ সাহেব, বিয়েটা সম্ভব না। কিন্তু কেন? আমার মেয়ে রাজি নয়।
আপনি ওকে আগে জিজ্ঞেস তো করুন, আর পাত্রের নামটা তো আগে শুনুন। মাফ করবেন, সে রিস্ক আমি নিতে চাচ্ছি না। আর বিয়ে যেহেতু হচ্ছে না, সেহেতু পাত্রকে সেটা শুনে আফসোস বাড়ানোর প্রশ্নই আসে না। আরিফ সাহেব পড়লেন বিপদে। এ তো মহা সমস্যা। তিনি তার পুত্র মহোদয়কে বেশ ভালোভাবেই জানেন। এই রিজেকশনের কথা শুনে সে যে তার পুরো পল্টনের লাইফ পৃথিবী থেকে রিজেক্ট করে দিতে পারে তার সম্পর্কে তিনি সচেতন, এবং তার প্রবাবিলিটি ব্যাপক। যেভাবেই হোক ও বউ তো নিয়ে যেতেই হবে। অনেক মানুষের কথার আওয়াজ শোনা যাচ্ছে। নিশির মনে হচ্ছে সে কোনো একটা মেলার মাঝখানে শটান শুয়ে ঘুমিয়ে আছে। ব্যাপারটা কি আদৌ সত্য না স্বপ্ন তা বোঝার জন্য তাকে চোখ খুলে তাকাতে হবে। কিন্তু সমস্যা হলো তার কিছুতেই চোখ খুলতে ইচ্ছে করছে না। এত সকালে ঘরের মধ্যে মেলার উদ্ভব কী করে হতে পারে তাও সে ভেবে পাচ্ছে না। তাই অবশেষে সে চোখ মেলে তাকালো। না, তার রুম সব ঠিক আছে, কোনো মানুষের টিকিও দেখা যাচ্ছে না। তবে কণ্ঠ ঠিকই শুনতে পাচ্ছে। ব্যাপারটা কি? অদম্য কৌতূহল নিয়ে নিশি রুমের বাইরে পা রাখল। আর পা রাখতেই ভ্যাবাচাকা খেয়ে গেল। এ কী অবস্থা! সোফার হাতল, সিঁড়ি, চেয়ার, এমনকি ফ্লোরেও বাদ যায়নি। সব জায়গায় মানুষের ছড়াছড়ি। অবাক চোখে এদিক ওদিক তাকিয়ে আরিফ সাহেবকে দেখে আরও অবাক হলো সে। কি হচ্ছে এসব বাবা? এসব কি? নিশির ডাকে সবাই তার দিকে ফিরে তাকালো। এমনভাবে তাকিয়েছে যেন নিশির এখানে আসাটা কারোরই প্রত্যাশিত নয়। সে উটকে এক ঝামেলা। নিশির বাবা চেয়ার ছেড়ে তড়িহড়ি করে মেয়ের সামনে দাঁড়ালো। মেয়ে তাকে ভুল বুঝবে, সেটা তো হতে দেওয়া যাবে না। নিশুমা, ওনারা তোর বিয়ের কথা বলতে এসেছিলেন, কিন্তু আমি মানা করে দিয়েছি। এতজনে বিয়ের কথা বলতে এসেছেন, আর আরিফ আঙ্কেল কেন? আরে ওরা হলো জনগণ, আই মিন আরিফ সাহেবের পল্টন। দাওয়াত খেতে এসেছে, বিয়ের কথা বলতে এসেছে মূলত আরিফ সাহেব। কথাটা শুনে নিশির চোখ চকচক করে উঠল। নিশ্চয় নিলয় আর তার বিয়ে। উফ, অবশেষে বিয়ের কথাটা আসলো তাদের। কিন্তু বাবার বলা পরের কথাটা শুনে নিশি তার খুশিটা আর ধরে রাখতে পারল না। ছেলে নাকি এক নাম্বার, কিন্তু আমি মানা করে দিয়েছি। তুই যখন মানা করেছিস তাহলে নাই। তুই এবার খুশি তো মা? বাবার কথা শুনে নিশির ইচ্ছে করেছে ছাদ থেকে লাফিয়ে পড়তে। ইস, ওর বাপটা এত বেশি বোঝে কেন? যখন বিয়ে করতে চায়নি তখন তার ভাবসাব দেখে মনে হতো পারলে এখনই বিয়ে দিয়ে দিই, বাসর ঘরে ঢুকিয়ে দিলে শান্তি পান। আর এখন যখন নিশি বিয়ে করতে চাইছে তখন বলছে বিয়ে করতে চায় না। হোয়াট দ্য হেল! আরিফ সাহেব ভীষণ চিন্তিত। তার সাথে চিন্তিত পুরো পল্টন। নিলয়ের সাথে এর মধ্যে কথা হয়ে গেছে। সে না বোধহয় কোনো শব্দ শুনতে চায় না। হয় বউ আনবে, নয় সে বউ তুলে আনবে, আর সব ভেঙে চুরমার করে ফেলবে। ব্যাস। এই চুরমার যে জিনিস নয়, মানুষ চুরমার, তা বুঝতে আরিফ সাহেবের দুবার ভাবতে হয়নি। তিনিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন পুত্রবধূ না নিয়ে সে এখান থেকে নড়বেন না। দরকার পড়লে এখানেই বুড়ো হয়ে যাবেন, তবু তিনি সরছেন না। যা করার করে নাও। কেয়ারলেস। নিলয়ের রাগের সামনা হওয়া থেকে এখানে বসে বসে বুড়ো হয়ে যাওয়া হাজার গুণে ভালো। নিশি মন খারাপ করে বসে আছে। বাবাকে নাচতে নাচতে বিয়ে করব বলাটা অবশ্যই বেহায়াপনার মতো সামিল। এটা তার পক্ষে সম্ভব না। আবার নিলয়ের সাথে বিয়ের চান্সটাও সে হারাতে চাচ্ছে না। কি হবে তার? এদিকে তারিকুল রহমানও চুপচাপ বসে আছেন। এই 1 নম্বর ছেলেটাকে মেয়ের জামাই বানাতে পারলো না, এই দুঃখের চেয়ে এই 1 নম্বর ছেলেটা যে অন্য মেয়ের বাপের মেয়ে জামাই হবে সেই কষ্টই তার প্রকট। কিন্তু সে হেল্পলেস। মেয়েকে তো আর ধরে বেঁধে বিয়ে দিতে পারবেন না। সমস্যা, একেই বলে চরম সমস্যা। নিশি বসে বসে দাঁত দিয়ে নখ খুঁড়ছে। তারিকুল রহমান ক্রমাগত চশমার গ্লাস পরিষ্কার করছেন। দুজনের মনটাই ভীষণ খারাপ। বিজ্ঞানীরা যদি মনের কথা জানার কোনো যন্ত্র আবিষ্কার করতেন তাহলে এই সমস্যার সমাধানটা হয়ে যেত খুব সহজেই। কিন্তু তা যেহেতু হয়নি, অতএব এই সমস্যার সমাধানও দুষ্কর। আরিফ সাহেব একের পর এক গ্লাস ফাঁকা করে দিচ্ছেন। উনি বুঝে উঠতে পারছেন না ব্যাপারটা ঠিক কোন দিকে এগোচ্ছে। এমন এক থমথমে অবস্থায় হঠাৎই কলিং বেল বেজে উঠল। এমন একটা পরিস্থিতিতে কলিং বেলের শব্দটা বড়ই বেমানান লাগছে। ভূতের রাজ্যে দোয়াদরুদ টাইপ। সবাই এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়েছে। কেউ দরজা খুলছে না। আসলে খোলার ইচ্ছে জাগছে না।
এই অস্বস্তিকর পরিবেশে কেউ আর নতুন অতিথি নিতে রাজি নয়, কিন্তু দরজার উপরের ব্যক্তি তাদের এই অনুভূতি মানতে নারাজ। সে ক্রমাগত কলিং বেলে ঝড় তুলে যাচ্ছে। অবশেষে নিশির বাড়ির কাজের মহিলাটি হেলে দুলে গিয়ে দরজাটা খুলে দিলেন। দরজা খোলার সাথে সাথেই ভেতরে প্রবেশ করলো দুজন ছেলে। তাদের মধ্যে একজন নিলয় আর অন্যজন রেদওয়ান। সবার দিকে তাকিয়ে এক ফালি সৌজন্যসূচক হাসি ছুড়ে দিলেও কেউ তা রিটার্ন করল না, ভদ্রতার খাতিরেও না, আর হাসির বদল রিটার্ন করলো 2-3 ডজন বিস্ময়মাখা চোখ। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? তারিকুল রহমানের উদ্দেশ্যে নিলয়ের বলা কথাটা যেন তারিকুল ইসলামকে অবাকের চরম সীমায় পৌঁছে দিল। একটা অপরিচিত ছেলে তাকে বাবা ডাকছে, ব্যাপারটা যথেষ্ট ভাবনার। তার যতটুকু মনে পড়ে, নিশির মার সাথে বিয়ে হওয়ার 1 বছর পরেই নিশির জন্ম নেই, আর নিশির মা মারা যায়। সো ছেলে সন্তানের প্রশ্নই আসে না। তাছাড়া তার কোনো পরকীয়া প্রেমও ছিল না। তাহলে এই পুত্র সন্তানের জনক সে কিভাবে হলো? হাও? তার হাজারো প্রশ্নমাখা ঘোলাটে দৃষ্টিকে উপেক্ষা করে আরিফ সাহেব বলে উঠলেন, নিলয়, তুই এখানে? বাবা, যথেষ্ট কারণে এখানে আসছি। তারিকুল রহমান আবারও অবাক হলেন। ছেলেটা আরিফ সাহেবকেও বাবা বলেছে, কাহিনীটা কি? আর ছেলেটা আরিফ সাহেবের হলে তাকে বাবা কেন ডাকছে? তুমি আমাকে চেনো? চিনব না কেন? আমার বউয়ের বাবা আপনি, শ্বশুর মশাই। শ্বশুরকে না চিনলে চলবে? এবার তারিকুল রহমানের চোখ বেরিয়ে আসার উপক্রম, সাথে উপস্থিত সবার। শুধু রেদওয়ান মুচকে এসে চলেছে। তারিকুল রহমান বেশ চিন্তায় পড়লেন। বলে কি, বউ? কিসের বউ? আর সেই বা তার বউয়ের বাপ হতে যাবে কেন? মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? আর তোমার বউ বা কে? আপনার মেয়ে তো আমার হবু বউ, মিসেস নিশি নিলয় চৌধুরী, আরিফ চৌধুরীর পুত্রবধূ। কি? তারিকুল ইসলাম অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। তার মেয়ে বিয়ে করে নিয়েছে, ভাবা যায়। এদিকে নিশির গলা শুকিয়ে যাবার উপক্রম। নিলয় যে অ্যাকচুয়ালি কি করতে চাইছে সে বুঝতে পারছে না। আমার মেয়ে? প্রমাণ কি? প্রমাণ আপনার মেয়ে। এখনো তো ভয়ে কিছু বলবে না। আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি, তাতে আপনার সন্দেহ ঘুচে যাবে। কথাটা বলেই নিলয় একটা ডিভিডি চালিয়ে দিল। সবাই আগ্রহের সাথে স্ক্রিনে তাকিয়েছে। কি এমন দেখাবে নিলয় কে জানে। একটু পরেই পর্দায় ভেসে উঠল নিশির মুখ। ভিডিওটা 2 মিনিটের, যেখানে নিশি রেস্টুরেন্টে দাঁড়িয়ে ফাহিমকে বলছে যে নিলয় ইজ মাই হাজব্যান্ড। ভিডিওটা দেখে তারিকুল রহমান নির্বাক, নিশিও অবাক। নিলয় ভিডিওটাকে যে অ্যাঙ্গেলে এবং যেভাবে এডিট করেছে তাতে পরিস্থিতি বোঝা দুষ্কর। আরিফ চৌধুরীর মুখে খুশি খুশি ভাব। তিনি বেশ বুঝতে পারছেন তার ছেলে ঢপ মারছেন। এটা ওর ছোটবেলার অভ্যাস। এবার তারিকুল রহমান যাবে কই? বউ তো এবার দিতেই হবে। আজ নিশির বিয়ে। বুকের ভেতর অজানা এক অনুভূতি দানা বেঁধে চলেছে ক্রমাগত। চারপাশে চেঁচামেচি, হইচই, সবই যে তাকে কেন্দ্র করে ভাবতে অবাক লাগছে নিশির। ভালোবাসার মানুষটিকে আপন করে পেতে চলেছে আজ। আজেরও স্বপ্নগুলো আজ ডানা মেলবে আকাশে। এত আনন্দের মধ্যেও চাপা কষ্ট আর ভয় যেন আঁকড়ে ধরেছে নিশিকে। কি হতে চলেছে তার জীবনে? জীবনটা কোন পর্যায়ে পৌঁছাবে কে জানে। বাবার রাজকন্যাটি থেকে অন্যের বাড়ির বউ হয়ে যাচ্ছে সে। সব গল্প, রাগ, অভিমানের সাথী বাবাকে ফেলে যেতে হবে ভাবতেই কান্না পাচ্ছে। তবু তো যেতে হবে, এটাই যে নিয়ম, এটাই যে বাস্তবতা। নিলয়ের গাঁজাখড়ি যুক্তি আর প্ল্যান। তারিকুল রহমান বেশ বুঝতে পেরে গিয়েছিলেন ফাহিম তারিকুল রহমানকে ফোন করে আগেই সবটাই বলেছিল। প্রথমে রাগ হলেও মেয়ের খুশির জন্য নিজের রাগে মাটি চাপা দিয়েছেন। সব কিছু জানার পরেও এত ড্রামা শুধু তার মেয়ের রিয়াকশনটা দেখার জন্য। কিন্তু অবশেষে ছেলে মেয়েদের অস্বস্তিতে না ফেলে চেপে গেছেন বিষয়টা। মেয়ে তার কথা লুকোতে শিখে গেছে, কার জন্য ভালোবাসাটা আগলে রাখতে শিখে গেছে। ভেবে শুধু মুচকে এসেছিলেন তিনি। নিলয়কার কোনো ফালতু যুক্তি দেখানোর সুযোগ না দিয়েই বিয়ের ব্যাপারটা সেরে নিয়েছেন তিনি। মেয়ের ভালো থাকার উপর আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছুটি না। নিলয় ঘরে ক্রমাগত পায়চারি করছে। বর বেশ অসম্ভব সুন্দর লাগছে তাকে, কিন্তু সেদিকে মশাইয়ের খেয়াল থাকলে তো। তার খেয়াল তো আটকে আছে কখন নিশির কাছে যাবে। তার উপর তার ভালোবাসাটাকে আজকে নিজের করে পেতে চলেছে।
ভাবতেই শরীর কেঁপে উঠছে নিলয়ের। এই মেয়েটাকে পাওয়ার জন্য কত কিছুই না করেছে সে, কখনো জোকারদের মতো আচরণ তো কখনো হিরোগিরি। সব কিছু তো আজকের দিনটার জন্যই। বাসর ঘরে বসে আছে নিশি। বিয়েটা হয়েই গেল শেষ পর্যন্ত। বিয়েতে নিলয় যে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল তা নিশি না তাকিয়েই বুঝতে পেরেছে। আর নিলয়ের বন্ধুদের পিঞ্চ করে বলা কথাগুলো কানে এসেছে নিশির। লজ্জায় লাল টমেটো হয়ে চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসেছিল সে। নিলয়কে দেখার অদম্য ইচ্ছে থাকা সত্ত্বেও নিলয়ের বন্ধু আর নিশির বান্ধবীদের জন্য সে ইচ্ছে দমন করতে হয়েছে তাকে। একটু পরেই দরজা খুলে নিলয় ঘরে পা রাখল। নিলয়ের পায়ের শব্দেই নিশির লজ্জা, অজানা ভয়, আনন্দে যেন কুকড়ে গেল। কি অদ্ভুত ফিলিংস। নিলয় নিশির পাশে বসেই বলে উঠল, নিশু, শাড়িটা চেঞ্জ করে হালকা কোনো শাড়ি পরে ফ্রেশ হয়ে নাও। নিলয়ের কথায় নিশি হালকা মাথা নেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। সত্যি সে অনেক টায়ার্ড। এই ভারী শাড়ি পরে ওর জীবনটা বেরিয়ে আসার উপক্রম। শাড়ি নাকি আস্ত পাহাড় কে জানে। নিশি ড্রেসটা চেঞ্জ করে একদম শাওয়ার নিয়ে বের হলো। শরীরটা কেমন হালকা লাগছে এখন। ওয়াশরুমের দরজা খুলে বাইরে পা রাখতেই একটানে নিশিকে কোলে তুলে নিল নিলয়। নিশি প্রথম দফায় ভয় পেয়ে গেলেও পর মুহূর্তে নিজেকে সামলে নিল। এতক্ষণে নিলয়ও ড্রেস চেঞ্জ করে নিয়েছে। নীল রঙের একটা হালকা সুতি পাঞ্জাবি তার পরনে। ফর্সা গায়ে যেন নীল রঙটা খুলে গেছে। নিশিকে কোলে নিয়েই সোফায় বসে পড়ল নিলয়। নিশির দৃষ্টি শুধু নিলয়ের মুখের ওপর। আশেপাশে কি হচ্ছে তাতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, শুধু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েই আছে। নিলয়ের ডাকে নিশির ঘোর কাটল। একটু নড়ে চড়ে বসে আবারও নিলয়ের দিকে তাকালো। কি হলো, হাঁ করো। হাঁ কেন করব? ম্যাডাম, খেতে হলে তো হাঁ করতেই হবে। এতক্ষণে নিশি খেয়াল করে দেখল টি টেবিলে খাবার রাখা। খাবার দেখেই মনে পড়ল আজ সারাদিন সে কিছু খায়নি। আসলে টেনশনেই খেতে পারেনি। এত টেনশনে খাওয়া যায় নাকি? কি হলো, হাঁ করো। আপনি কি করে জানলেন আমার ক্ষুধা লেগেছে? কারণ আমি আমার বউকে খুব ভালো করে চিনি। সে জাস্ট খেতে পারবে না, তাও আমার জানা। এবার ঝটপট খেয়ে নাও। রাত তো চলেই গেল বেবি। লুক, 12:30 বেজে গেছে। ফার্স্ট ফার্স্ট তোমাকে আরও অনেক কিছু খাওয়ানোর বাকি। আপনি চুপ করুন তো, যত সব বাজে কথা। আচ্ছা, আপনি খেয়েছেন তো? জি ম্যাম, আমি খেয়েছি। আপনার বড় বা না খেয়ে থাকতে পারে না। নিলয়ের মুখে বর কথাটা যেন নিশির বুকে দোলা দিয়ে গেল। হ্যাঁ, এই কিউট করে ছেলেটা ওর স্বামী। ভাবা যায়, হাজারটা মেয়ে যার জন্য পাগল, আজ সেই ছেলেটা ওর নিজস্ব সম্পত্তি। শুধুই তার, শুধু এবং শুধুই তার। নিলয়ের কোলে বসে বাচ্চাদের মতো খাচ্ছে নিশি, আর নিলয় মুচকে মুচকে হাসছে। হাসছেন কেন? না, ভাবছি আমার বাচ্চাদের মা হিসেবে তোমাকে কেমন দেখাবে। এমনিতেই তো তোমাকে বাচ্চা বাচ্চা লাগছে, অ্যান্ড হট অ্যান্ড সেক্সি বাচ্চা। আপনি বাচ্চারা মানে কয় বাচ্চার কথা ভাবছেন আপনি? বেশি না, এই তো 10 থেকে 12টা। তুমি বললে এর থেকে বেশিও নিতে পারি। আই হ্যাভ নো প্রবলেম। নিলয়ের কথাটা কানে আসতেই নিশি যেন বিষম খেল। কি 12টা? পাগল নাকি? একদম পাগল। তোমার প্রেমে পাগলামির লাস্ট স্টেজে চলে গেছি গো। খাওয়ানো শেষ করে নিশির মুখ মুছি দিয়ে প্লেটটা সরিয়ে রেখে আবারও নিশির সামনে এসে দাঁড়ালো। এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কথাটা শুনে মুচকে এসে নিশিকে আবারও কোলে তুলে নিল নিলয়। আজ ওদের ভালোবাসার পূর্ণতা পাবে। হাজারো টেনশনের পাহাড়কে দূরে সরিয়ে আজ ভাসবে ভালোবাসার গহীন সাগরে। বেঁচে থাকুক ভালোবাসাগুলো এভাবেই। ওরা ওদের কাজ করুক, আমরা বিদেয় হই। কি দরকার কাবাবে হাড্ডি হওয়ার? হ্যালো বন্ধুরা, ভিডিওটা লাইক করো আর একটা অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।